আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। তো কবরস্থানের পরিকল্পনাটি লাস্ট পার্ট চলে এসেছে, আর যারা যারা পর্বগুলা প্রথম থেকে দেখতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। তো গল্পটা কেমন লাগতেছিল সবাই একটু কমেন্টে জানাবেন, আর এরপরে কেমন গল্প চান সেটাও কমেন্টে জানাবেন। তো চলুন গল্পটি শেষ করা যাক। হ্যাঁ, ভয়ের কারণ নেই, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া। এরপরে আশিক মিমের কাছে চলে যায়, গিয়ে দেখে এখনো ঘুমিয়ে আছে। যা দেখে আশিকও নিচ্ছুপ হয়ে পাশে ঘুমিয়ে পড়ে। তো এইভাবে সারাদিন কেটে যাওয়ার পরে রাত্রেবেলা আশিক যখন আবার একটি শিমুল ফুল আনতে গিয়েছে, এমন সময় ওইদিকে উপমার রুমে সেই দুষ্টু জিনটি প্রবেশ করা মাত্রই উপমা তাকে দেখতে পায়। কি বিচ্ছিরি একটি চেহারা, দেখলেই যেন বমি আসতেছে। তবুও উপমা বলে ওঠে, ওহে আমার রাতের স্বামী, তুমি চলে এসেছো আমাকে ভালোবাসা দিতে। সঙ্গে সঙ্গে জিনটি বলে ওঠে, তুমি কিভাবে বুঝলে আমি চলে এসেছি? তুমি আমার রাতের স্বামী, আমাকে এসে ভালোবাসা দাও। তোমার উপস্থিতি বুঝবো না আমি, এটা হয়? আমার কাছে এসে আমাকে ভালোবাসা দিয়ে পাগল করে দাও। কথাটি শুনেই জিনটি কাছে আসা মাত্রই উপমা যেই না মালাটি দিতে যাবে, এমন মুহূর্তে সেই পাপিষ্ট জিন উপমার শরীর থেকে এক এক করে সব পোশাক খুলতে থাকে। এরই মধ্যে সুযোগের সদ্ব্যবহার করে উপমা যখন সেই জিনটি তার শরীর নিয়ে খেলতে ব্যস্ত, তখন সেই উপমা কুলি ফুলের মালাটি তার গলায় ঝুলিয়ে দেয়। আর সঙ্গে সঙ্গে জিনটি কেমন জানে আচরণ করতে থাকে, যা দেখে উপমা বলে, এই শোন, তুই আমার শরীর থেকে তোমার হাত সরিয়ে নাও। কথাটি বলা মাত্রই জিনটি উপমার শরীর থেকে নিজেকে সরিয়ে নেয়। যা দেখে উপমা বুঝতে পারে এই জিনটি এখন আমার কন্ট্রোলে চলে এসেছে। তাই জিনটি সম্পর্কে ভালো করে জানার জন্য আবারও চেষ্টা করতে শুরু করে। আচ্ছা, তুমি তো একটা জিন, তাই না? হ্যাঁ, তোমার নাম কি আর তোমার থাকার স্থানটি কোথায় একটু বলবে? আমার নাম অব্র, আমি অনেক আগে মারা গিয়েছি, থাকতাম কবরস্থানে। মারা গেলে আবার কেউ ফিরে আসতে পারে নাকি? বুঝলাম না। হ্যাঁ পারে, আমার বউ আমাকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতেছে, আর কিছুদিন পরেই মানুষ রূপে চলে আসবো। বুঝলাম, কিন্তু তোমার বউয়ের নাম কি? তোমার বউয়ের নাম কোহেলিকা, যে তোমার ভাবি রূপে আছে বর্তমানে। উপমা বলে, তোমাকে ফিরিয়ে আনতে কি কি করতে হবে? আমিও চেষ্টা করতাম তোমাকে ফিরিয়ে আনতে। সত্যি বলছো? অবশ্যই সত্যি বলছি। তুমি আমাকে ভালোবাসা দাও, এর বিনিময়ে আমি একটু চেষ্টা করব তোমার জন্য। আমাকে বাঁচাতে হলে চোখের প্রয়োজন, এর জন্য তোমাকে মানুষ মেরে ফেলে তার চোখ নিয়ে আসতে হবে। ও তাই? হ্যাঁ ঠিক আছে, এখন তুমি চলে যাও অব্র, আমি সময় হলে তোমাকে ডাক দেব, সঙ্গে সঙ্গে চলে আসবা, ঠিক আছে? কথাটি বলেই অব্র অদৃশ্য হয়ে চলে যায়। এইদিকে আশিক আজ 2 নম্বর শিবুল ফুলটি নেওয়ার জন্য আবার নতুন একটি কবরস্থানে প্রবেশ করে। কবরস্থানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আশিকের কেমন জানি একটা অনুভব হলো। তো ভয় না পেয়ে যেই না কবরস্থানে পা রেখেছে, সঙ্গে সঙ্গে অদৃশ্য কিছু একটা সালাম দিয়ে ওঠে। আসসালামু আলাইকুম আশিক, তোমাকে আমন্ত্রণ আমাদের পক্ষ থেকে। কথাটি শোনা মাত্রই আশিকের পায়ের মাটি যেন সরে যেতে লাগে। ভয়ে হঠাৎ এমন কিছু বলে উঠবে আশিক ভাবতেই পারিনি। তবুও একরাশ শক্তি নিয়ে আশিক সালামের উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমার সামনে আসুন। সামনে আসলে বুঝি আমাকে শেষ করে ফেলবি? আশ্চর্য, তোমাকে মেরে ফেলবো কেন? আমি এখানে কিছু কাজের জন্য এসেছি, কাজ শেষ করে চলে যাব। আশা করি আমার কথা বুঝতে পারছো। তোর আবার ওইটাকে কাজ বলে? তুই তো এসেছিস শিমুল ফুল দিতে, যেটা আমার কাছে আছে শুধুমাত্র। মানে চারদিকে তাকিয়ে দেখ, শিমুল ফুলের গাছ এখানে আছে কিনা। অদৃশ্য লোকটির কথা শোনা মাত্রই আশিক চারপাশে তাকিয়ে দেখে, কোথাও শিমুল ফুল গাছটি নেই। যা দেখে আশিক জিজ্ঞেস করে, এখানে তো গাছটি থাকার কথা ছিল, কিন্তু নেই কেন? অদৃশ্য লোকটি হাসতে থাকে। আশিক বলে, হাসতেছেন কেন আপনি? তুই যে গাছটি খুঁজতে এসেছিস, সেই গাছটি আমি অদৃশ্য করে ফেলেছি। আমার আদেশ ছাড়া কখনো এই গাছটি তোর সামনে আসবে না। আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, তাহলে আপনি এমন করতেছেন কেন? তোর সঙ্গে নেই, কিন্তু তুই যাকে সাহায্য করতেছিস তার সঙ্গে আমার শত্রুতা। মানে গুইলিদার সঙ্গে তোমার শত্রুতা নাকি? হ্যাঁ। কিভাবে আপনাদের মাঝে শত্রুতা সৃষ্টি হলো আমি কি জানতে পারি? প্লিজ দয়া করে যদি বলতেন। শোন, ওর স্বামী অব্রকে আমি মেরে ফেলেছি, এখন ওকে বাঁচানোর জন্য তোর বয়সুল নিয়ে কাহিনী শুরু করছে। এইসব আপনিও জানেন? হ্যাঁ, আমি সবকিছুই জানি। তুই এখন এখান থেকে চলে যা, তোর জন্য এইটাই ভালো হবে। কিন্তু আমি যে মন স্থির করে এসেছি শিমুল ফুলটি নিয়ে যাব। যদি এইটা চাস তাহলে আমার হাতে তোকে মরতে হবে, ওর স্বামীর মতন। আমি এত কিছু জানতে চাই না, আমি শুধুমাত্র এটাই জানতে চাই, ওই ফুল আপনি কিসের বিনিময়ে আমাকে দিবেন? বিনিময়ে নিবি? হ্যাঁ, বিনিময়ে নেব। আপনি বলুন আমাকে কি করতে হবে, আমি সেইটাই করব। আশিকের এমন কথা শুনে অদৃশ্য লোকটি বলে, তুই দেখি একটি পরীকে ভীষণ ভালোবেসে ফেলেছিস। জানিস এর পরিবর্তে কি হতে পারে তোর? তোকে মরতে হবে পরীর হাতে। বাজে কথা বন্ধ করুন,
যদি সাহস থাকে আমার সামনে এসে কথা বলুন, ওইসব চোরের মতো লুকিয়ে কথা বলিও না। আশিকের এমন কথা শুনেই সেই অদৃশ্য লোকটি সঙ্গে সঙ্গে সামনে চলে আসে, যা দেখা মাত্রই আশিক সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। প্রায় 2 ঘন্টা পরে জ্ঞান ফিরলে সেই লোকটি বলে, সামান্য এই রূপে আমাকে দেখে জ্ঞান হারিয়ে ফেললি, যদি আরো ভয়ঙ্কর রূপে আসতাম তাহলে তো হার্ট অ্যাটাক করে মারাই যেতি। তো লোকটি দেখতে এমন ছিল, তার পুরো শরীরে শুধুমাত্র চোখ আর চোখ, কোথায় মাথা কোথায় মুখ কিছুই বোঝার উপায় নেই। আবার সেই চোখগুলা থেকে রক্ত চুয়ে যেয়ে পড়তেছে। না, আমি ভয় পাইনি, হঠাৎ করে সামনে আসছেন এই কারণে এমন হয়েছে। সত্যি তুই একটা মানুষ, বলুন আমাকে কি করতে হবে যার বিনিময়ে আমাকে ফুলটি দিবেন? তুই প্রথম যেই কবরস্থানে তোর বউকে মাটি দিয়েছিস, সেই কবরস্থানের নলকূপের কিছু চোখ রয়েছে, এইটা তো জানিস? হ্যাঁ জানি। সেই নলকূপটি ভেঙে চোখগুলো বের করে আগুন ধরিয়ে দিবি, যাতে সবকিছু নষ্ট হয়ে যায়। এমনটা কেন করব? কারণ এমনটি করলে তুই শিউল গুলটি পাবি আমার কাছ থেকে। ও ঠিক আছে, আমি এই মুহূর্তে গিয়ে সব চোখ আগুনে পুড়িয়ে ফেলবো। এই তো সুন্দর কথা, যা এই মুহূর্তে চলে যা আমার সামনে থেকে। সেই ভয়ঙ্কর লোকটির কথা শোনা মাত্রই আশিক সেখান থেকে সোজা বাড়িতে চলে আসে। তো বাড়িতে আসা মাত্রই মিম জিজ্ঞেস করে, আশিক শিউল ফুল নিয়ে আসুনি বুঝি আমার জন্যে? না না মানে, তোমাকে বলেছিলাম না শিমুল ফুল আনতে, তবুও তুমি নিয়ে আসলে না কেন? জবাব দাও আমাকে। আশ্চর্য, তুমি একটি ফুলের জন্য এমন বিয়ে করতেছো কেন? তো কি করব? তুমি না আমার বউই না, তুমি আমার বউ হলে কখনোই এমন ব্যবহার করতে না। আমার মনে হচ্ছে তুমি একটা খারাপ আত্মা। না কিছু না, প্লিজ আশিক বোঝার চেষ্টা করো। আমি শিমুল ফুল অনেক ভালোবাসি, এর জন্য এত আবদার করি তোমার কাছে। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করো কবরস্থানে গিয়ে পাইনি আমি। ও আবার কাল যেও কেমন? ওকে, এখন ঘুমাই তাহলে আমি, কাল রাতে আবার যাব। তুই এরপরে আশিকও মিম ঘুমিয়ে পড়ে। রাত যখন 2টা বাজে এমন মুহূর্তে আশিক ঘুম থেকে উঠে চুবিসারে সেই কবরস্থানে আবার চলে আসে যেখানে চোখগুলো রাখা হয়েছে। যেই না নলকূপটি ভেঙে চোখগুলো বাহির করে জ্বালিয়ে দিবে, এমন মুহূর্তে সেই চোখগুলি বলে ওঠে, আশিক তুমি যেইটা করতেছো সেইটা কিন্তু ভুল কাজ করতেছো। শোন, কোনটা ভুল কোনটা সঠিক আমি সব বুঝি। তোরা প্ল্যান করে আমাকে মারতেও চাস, অন্যদিকে অব্রকে এই পৃথিবীতে আনতেও চাস। না, তোরা কোনো কথাই বলবে না, আমার কাজ আমাকে করতে দে। আশিকের কথায় সেই চোখগুলো রাগান্বিত হয়ে বলে ওঠে, যদি পারিস তাহলে পুড়িয়ে দে সব, দেখতে চাই তোর কত দম। কথাটি শোনা মাত্রই আশিক যেই না আগুন দিতে যাবে, এমন মুহূর্তে আবার একজন এসে বাধা দেয়, আর সেই লোকটি হলো কোহিলিকার বাবা। প্লিজ আশিক এই কাজটি করিও না, আমি তোমার যা লাগবে তাই দিব, আমার কিচ্ছু চাই না, আমি শুধুমাত্র চোখগুলোকে পুড়িয়ে দিব। না তুমি এটা করতে পারো না, এটা কোহিলিকার অনেক কষ্টের ফল এখানে আছে, সেই জন্যই শেষ করে দিচ্ছি। ওয়েট, আমি কোহিলিকাকে ডাকতেছি। কথাটি বলেই কোহিলিকার বাবা যেই না কোহিলিকা বলে একবার চিৎকার করছে, আর সঙ্গে সঙ্গে সেখানে কোহিলিকা উপস্থিত হয়। বাবা ডাকলে যে নিচে তাকিয়ে দেয়, আশিক সব চোখ পুড়িয়ে দিচ্ছে, ওকে শেষ করে দে। এই আশিক তুমি এখানে, তোমার না রুমে শুয়ে থাকার কথা ছিল? তো আচ্ছা বাদ দাও, এই চোখগুলো আমাকে ফিরিয়ে দাও। কখনোই না, আমি এই চোখগুলো আগুন দিয়ে জ্বালিয়ে শেষ করে দেব। আমি চাই না তোমার মতো একটি শয়তানের স্বামী আবার পৃথিবীতে ফিরে আসুক। আরে তুমি ভুল বুঝতেছ, প্লিজ ওই চোখগুলোর ক্ষতি করিও না। যদি করি তাহলে কি হবে? তোমাকে এখানেই শেষ করে দিব, এই কবরস্থান থেকে বাইরে যেতে পারবে না। ও তাই, ঠিক আছে চেষ্টা করো, এখনো কিন্তু সময় আছে আশিক, পরবর্তীতে মাপ চাওয়ারও সময় পাবে না কিন্তু। বললাম তো তোর যা ইচ্ছা হয় তাই করতে পারিস, আমি আমার সিদ্ধান্তে অটুট থাকবো। আশিকের এমন কথা শুনে কোহিলিকা আনন্দিত হয়ে আশিককে প্রহর করে। আশ্চর্যের বিষয় হলো সেই প্রহর আশিকের কোনো ক্ষতি করতে পারলো না, যা দেখে কোহিলিকার ওর বাবা বেশ আশ্চর্য হয়। কি হলো, প্রহর করো দেখি আমার কি করতে পারিস তুই, নাকি তোর কোনো শক্তিই নেই? এই কথা শুনে বাবা মেয়ে দুইজনেই একসঙ্গে আশিকের ওপর প্রহর করে, আর সেই প্রহর অদৃশ্য কিছু একটা বাধা দেয়। এইভাবে প্রায় 10 বার করার পরেও যখন আশিকের কিচ্ছু হচ্ছিল না, তখন কোহিলিকা জিজ্ঞেস করে, এই তোর শরীরে এত শক্তি কিভাবে আসলো? আমরা এত প্রহর করার পরেও তোর কিচ্ছু হচ্ছে না কেন, আমাকে বল। দাঁড়াও, আগে চোখগুলোকে জ্বালিয়ে দিই। কথাটি বলে আশিক মুহূর্তের ভিতরেই সব চোখ নিমিষে জ্বালিয়ে দেয়, যা দেখে কোহিলিকা এবং তার বাবা আকাশ থেকে মাটিতে পড়ার মতো অবস্থা হয়ে যায়। চোখগুলি জ্বালিয়ে দেওয়ার পরে আশিক বলে ওঠে, ইদিকা ও রুকনিক দুইজনের সামনে আসো।
এখন তোমাদের সময় এসে গেছে। তো আশিকের কথা মতো ইদিকা ও রূপনিক সামনে চলে আসে। এখন অনেকেই বলতে পারেন রূপনিক আবার কে? আশিক যখন দ্বিতীয় কুলটি কবরস্থানে আনতে গিয়েছিল, ঠিক তখন যে অদৃশ্য লোকটি শিমুল ফুলটি গায়েব করছিল সেটাই হলো রূপনিক। রাত্রে আসার সময় রূপনিক এবং আশিক বুদ্ধি করে এই কাজটি করে। তো রূপনিক এবং ইদিকা অদৃশ্য থেকে সবার সামনে আসা মাত্রই কুইলিকা এবং তার বাবা থরথর করে কাঁদতে থাকে। কুইলিকা বলে ওঠে, আপনারা দুজন এখানে? প্লিজ আমার কোনো ক্ষতি করবেন না। তো স্বামীকে সামনের বার মেরে ফেলেছিলাম শুধুমাত্র খারাপ কাজ করার জন্য। তোকে ছেড়ে দিয়েছিলাম একটি কারণে, সেই কারণটি হলো তুই যেন বাকি জীবনটা সুন্দরভাবে কাটাইতে পারিস। কিন্তু তুই করলি কি? একটি মৃত ব্যক্তির শরীরে নিজের শরীরটা ঢুকিয়ে কত ভালো মানুষের জীবন দিলি। এই ছেলেটাকে মৃত্যুর কাছে পাঠাই দিয়েছিস। এই কথাটি রূপনিক বলল। এবার ইদিকা বলে, চুপ, একদম ক্ষমা চাইবি না। তো স্বামী একটু সুস্থ হওয়া মাত্রই উপমাকে ধর্ষণ করা শুরু করছে। আবারও রূপনিক বলে, তোদের সময় শেষ হয়েছে এই পৃথিবীতে থাকার। অনেক খারাপ কাজ করেছিস, তার প্রায়শ্চিত্ত এখন করতেই হবে। কথাটি বলা মাত্রই রূপনিক ও ইদিকা কোয়েলিকা এবং তার বাবাকে প্রহর করে। সেই প্রহর সহ্য করতে না পেরে তারা সেখানেই মারা যায়। তো ভাবেন রূপনিক কি মারাত্মক একজন ব্যক্তি, যে সহজেই কোনো কাজে আসে না, আর যার সঙ্গে একবার পাঙ্গা নেয় তাকে নিমিষেই সেখানেই শেষ করে দেয়। এমন মুহূর্তে আশিক বলে ওঠে, আচ্ছা কোয়েলিকা তো শেষ হলো, কিন্তু ওর স্বামীর অগ্রর কি হবে এখন? সেও তো বেঁচেই আছে প্রায়, থাক, ও কিচ্ছু করতে পারবে না। কথাটি বলেই রূপনিক সেই স্থান থেকে ত্যাগ করে। তখন সেই কবরস্থানে রয়ে যায় আশিক ও ইদিকা। ইদিকা বলে, আশিক একটা কথা বলি। বেশ কিছুক্ষণ ভাবার পরে আশিক বলে, দেখো তুমি একটি পরী, সবসময় অদৃশ্য হয়ে থাকো। যা দেখলে আমার মা বোন ভয় পাবে। আমি সবকিছু ছেড়ে দিব তুমি আমাকে যদি বিয়ে করো। মানে হলো তুমি কতটা আমাকে তোমার সারা জীবন সঙ্গে রাখবে। তাহলে আমি আমার পরের স্থান ত্যাগ করে একজন মানুষের তোমার কাছে ফিরে আসবো। তখন আমার কোনো শক্তি থাকবে না। তাই যদি এমনটা হয় তাহলে তাই করো। ঠিক আছে, তুমি এখানে একটু অপেক্ষা করো। কথাটি বলেই বেশ কিছুক্ষণের জন্য ইদিকা অদৃশ্য হয় এবং এরপরে মানুষ রূপে আশিকের সামনে এসে হাজির হয়। এই সত্যি তুমি মানুষ হয়েছ? হ্যাঁ। তুমি আমার ভালোবাসার জন্য নিজের ক্ষমতা, নিজের রূপ সব ছেড়ে আসলে? তোমার ভালোবাসার কাছে এইসব শুধুমাত্র ধূলিকণা। যদি আমার কাছে পৃথিবীর সব থেকে বেশি ক্ষমতা থাকতো, তবুও আমি তোমার ভালোবাসা পাওয়ার জন্য সব ত্যাগ করতাম। ইদিকার এমন কথা শুনে আশিক বেশ খুশি হয় এবং সেখানেই জড়িয়ে ধরে। আর গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো গল্পটি যারা প্রথম থেকে শুনে আসতেছেন তাদের জন্য কিছু কথা বলি। এই গল্পের সিজনটু কোনো এক সময় আসবে। ওই যে কোহেলিকার স্বামী এখনো বেঁচে আছে, সে এই গল্পের পরবর্তী সিজনের মোড় ঘুরিয়ে দিবে। তো গল্পটির সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওতে একটু বেশি বেশি কপি লিঙ্ক করে দিয়ে আবারও নেক্সট কোনো গল্পে দেখা হচ্ছে।